সো ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস যেটা, এটা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে একটা সার্চিং অ্যালগোরিদম। কারণ আমাদের নামের সাথেই হচ্ছে সার্চ কথাটা আছে। সো ডেফিনেটলি এটা একটা সার্চিং অ্যালগোরিদমে হবে। তো এখন এটাকে ডেপথ ফার্স্ট সার্চ বলার একটা রিজন আছে। যারা আহ, আহ, আমরা তো বিএফএস এ যেটা দেখছিলাম যে আমাদের হচ্ছে একটা লেভেল ওয়াইজ হচ্ছে সেটা সার্চিং করে কোন একটা নোড। ধরেন এটা যদি আমার সোর্স নোড হয় 3, মনে করেন সোর্স নোড 3, তাহলে এই নোডের লেভেল হচ্ছে 0 থাকে। তারপর এই নোড থেকে যে নোডগুলোতে যাওয়া যায় তো বিএফএস এর ক্ষেত্রে সেগুলোকে আগে ভিজিট করা হইতো। তারপরে এই নেক্সট লেভেলের যে নোডগুলো ছিল, মানে এই লেভেলের নোডগুলো থেকে পরবর্তী লেভেলের একসাথে যতগুলো নোড আছে সবগুলোকে একসাথে ভিজিট করা হইতো। একসাথে ভিজিট বলতে যেটা বোঝাচ্ছি, লেভেলটাকে একসাথে ভিজিট করা হইতো, কিন্তু নোডগুলোকে একটা একটা করে ভিজিট করা হইতো। সো পুরো লেভেলকে একসাথে একটা কিউয়ের মধ্যে ইনসার্ট করা হইতো আর কি। সিচুয়েশনটা ছিল এরকম আমরা যখন বিএফএস দেখছি। তো এখন আমরা যখন ডিএফএস দেখব, তখন আমাদের জিনিসটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। তো আমরা একটু দেখে নিই যে আসলে আমাদের কি কি লাগবে। প্রথমত আমাদের তো অবশ্যই গ্রাফ লাগবে, এবং গ্রাফটাকে আমরা ইনপুট হিসেবে গ্রাফ লাগবে। গ্রাফটাকে আমরা ডিফাইন করে হচ্ছে জি ইকুয়াল ভি কমা ই। এটা হচ্ছে ভার্টেক্সের সেট, আর ই হচ্ছে আমাদের এজের সেট। তো গোলটা কি? গোল হচ্ছে আমরা আমাদের যে গ্রাফটা দেওয়া আছে সেই এজগুলা ডিসকভার করব, এবং প্রত্যেকটা ভার্টেক্সে যাওয়া যায় কিনা সেটা দেখব। ঠিক আছে? এবং আমরা এমন ভাবে যাব যে আমরা প্রত্যেকবারে একটা নোড থেকে স্টার্ট করলে ওইটার চাইল্ডে যাব। তারপরে ওই যে চাইল্ড, নতুন চাইল্ডে গেলাম, সেটা এখন প্যারেন্ট হয়ে যাবে, সেখান থেকে তার চাইল্ডে যাব। এইভাবে আমরা চাইল্ড থেকে চাইল্ডে যেতে থাকবো অলওয়েজ। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ডেপথ ফার্স্ট সার্চ। এখন এই ডেপথ ফার্স্ট সার্চকে আমাদের মাল্টিপল সোর্স থেকে রিপিট করা লাগতে পারে। ঠিক আছে? এখন মাল্টিপল সোর্স থেকে রিপিট করা লাগবে কেন, কখন আমাদের এই কেসগুলো হবে সেটা নিয়েও বিশদ ডিসকাশন আছে, সেটা আমাদের সামনে আসতেছে। আচ্ছা, আমাদের আউটপুট কি হবে সেটা আগে আমরা একটু দেখি। আমাদের আউটপুট হতে হবে দুইটা টাইপের জিনিস। একটা হচ্ছে আমাদের ডিসকভারি টাইম, আর একটা হচ্ছে আমাদের ফিনিশিং টাইম। এবং আরেকটা হচ্ছে আমাদের ডেপথ ফার্স্ট সার্চ ট্রি অথবা ফরেস্ট। মানে ডিএফএস বা বিএফএস রান করলে একটা ট্রি গঠন হয় অথবা একটা ফরেস্ট গঠন হয়। ঠিক আছে? সো আমাদের টার্গেট হবে এরকম একটা ট্রি অথবা ফরেস্ট আউটপুট বের করা, এবং হচ্ছে দুইটা টাইম স্ট্যাম্প। ডিসকভারি টাইম মানে কোনো একটা নোড কখন ডিসকভার্ড হচ্ছে কোনো একটা টাইম সেকেন্ডে, এবং ওই নোডটা কখন ফিনিশ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফিনিশিং টাইম। তো এগুলো হচ্ছে অ্যারে হিসেবে রাখা হবে। তো প্রত্যেকটা নোডেরই এরকম ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম সেভ করে রাখার অপশন আছে। তো আমাদের এই জিনিসগুলো আউটপুটে দিতে হবে। আচ্ছা, তো ডেপথ ফার্স্ট সার্চ বলতে আমাদের যেটা ডেপথে যাওয়ার কথা বোঝাচ্ছে, ডেপথে যাওয়াটা আসলে কি? ডেপথে যাওয়া চিন্তা করলে যেটা চিন্তা করতে হবে যে আমাদের কোন একটা নোড, মনে করেন ওয়ান, ওয়ান থেকে আমরা স্টার্ট করতেছি। তো ওয়ান থেকে স্টার্ট করলে আমাদের ওয়ানের যে, ওয়ান হচ্ছে আমাদের সোর্স, ওয়ানের যে চাইল্ড আছে তাদের যে কোনো একটা আমরা ভিজিট শুরু করতে পারি। ধরেন ফার্স্টে ওয়ান থেকে আমি গেলাম হচ্ছে টুতে। তো বিএফএস এ যেটা হয়তো যে ওয়ান থেকে যে চাইল্ড গুলো ছিল তাদেরকে একসাথে একটা কিউতে রাখা হতো, কিউ এর ভিতরে রাখতাম। বিএফএস এর ক্ষেত্রে ওয়ান ছিল আগে, সেটা পপ হইতো, পপ হয়ে বের হয়ে বা ডিকিউ হইতো, সেখান থেকে আমরা হচ্ছে 2 এবং 5 রাখতাম যদি বিএফএস আমরা কাজ করতাম। কিন্তু এখানে এই কাজটা হবে না, বিএফএস ডিএফএস এটা হয় না। যেটা হয়, ফার্স্ট আমরা সোর্স নিব, কারণ ওয়ান সোর্স থেকে আমাদের যে চাইল্ড আছে সেটাতে আমরা ট্রাভার্স করব। যেমন এখানে আছে 2 নোড আছে, এবং যেহেতু এটা ডিরেক্টেড গ্রাফ তো আমাদের ডিরেকশনও দিতে হবে। তো আমরা টুতে গেলাম, এখন টু থেকে নেক্সট চাইল্ডে আমাকে যাইতে হবে, টু এর নেক্সট কোনো চাইল্ড আছে কিনা। ঠিক আছে? আমাদের এখন টু থেকে আমরা দেখতে পাচ্ছি একটা চাইল্ডে আছে, সেটা হচ্ছে 5। তো আমরা 5-এ চলে যাব। সো আমরা আস্তে আস্তে ডেপথের দিকে যাচ্ছি। মানে ডেপথে যাওয়া বলতে আসলে যেটা বোঝাচ্ছে, প্যারেন্ট থেকে চাইল্ড, আবার প্যারেন্ট থেকে চাইল্ড, আবার প্যারেন্ট থেকে চাইল্ড। ঠিক আছে? আলটিমেটলি কোনো জায়গায় যদি যাওয়ার অপশন না থাকে তাহলে আমরা রিটার্ন করব।
যেমন এখানে ছবিতেই দেখতে পাচ্ছেন 1 থেকে 2 গেছে, 2 থেকে যে চাইল্ড আছে 5 এ যাবে। 5 থেকে কি কোনো জায়গায় যাওয়ার অপশন আছে? না, নাই স্যার। না স্যার। নাই, কারণ হচ্ছে সব হচ্ছে 5-এর ভিতরে এজ ঢুকছে। 5 থেকে কোনো দিকে, কোনো নোডের দিকে এজ যায় নাই। তো যেহেতু যায় নাই, তাহলে কি করবে, এটা আসলে ব্যাক করবে। ঠিক আছে, প্রোপাগেট করে ব্যাক করবে। তো ব্যাক করে কোথায় যাবে, তার 5 হচ্ছে এখন যদি চাইল্ড হয় তাহলে তার প্যারেন্টের কাছে ব্যাক করবে। তার প্যারেন্ট কে? টু। 2। 2 নম্বর নোট হচ্ছে তার প্যারেন্ট। সো তখন তাকে তার প্যারেন্টের কাছে রিটার্ন করতে হবে। সো সে রিটার্ন করবে। সো এখানে আমরা হচ্ছে কোনো কিছু পাচ্ছি না, এই জন্য এখানে এই যে বলা হচ্ছে যে ব্যাক ট্র্যাক করতে হবে। কোনো নোড যদি অন্য কোনো চাইল্ডে যেতে না পারে, তাহলে তাকে ব্যাক ট্র্যাক করতে হবে প্যারেন্টের কাছে। ঠিক আছে। আর কোন একটা পার্টিকুলার নোড যখন আমরা সার্চ করে ফেললাম, কোনো এরকম যদি কোনো নোড পাওয়া যায় যেটা থেকে আর কোনো জায়গায় যাওয়া পসিবল না, তাহলে তো আমাদের আর কিছু করার নেই, ব্যাকট্র্যাক করতেই হবে। ঠিক আছে? আর যদি আমাদের যাওয়া পসিবল হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে রিচেবল। আর যদি যাওয়া পসিবল না হয় তাহলে আনরিচেবল বলবো, কোনো একটা পার্টিকুলার সোর্স থেকে। যেমন এখানে 1 থেকে কিন্তু সরাসরি আমরা 4-এ যেতে পারবো না। সম্ভব? না। সম্ভব না, কারণ 1 থেকে যদি আমরা 2-এ যাই, 2 থেকেও 3-এর দিকে বা 4-এর দিকে কোনো এজ যায় না। আবার 1 থেকে 5-এ গেলেও 5 থেকে কোনো এজ বের হয়নি। সো কোনো একটা পার্টিকুলার সোর্স যদি বলি 1, তো 1 থেকে আমরা 4-এ যেতে পারবো কিনা, এই কোশ্চেনটা যদি করা হয়, তাহলে আমরা আসলে বলতে পারবো যে এটা আনরিচেবল। ঠিক আছে। তো রিচেবল এবং আনরিচেবল কি? রিচেবল মানে হচ্ছে একটা সোর্স থেকে কোনো একটা পার্টিকুলার নোডে যদি আমরা কোনো না কোনো পাথে যেতে পারি, সেটা যে পাথই হোক না কেন, তাহলে আমরা বলবো রিচেবল। আর যদি আমরা কোনো ওই নোডে কোনোভাবেই যদি যেতে না পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের আনরিচেবল। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি আমাদের এরকম কোনো নোড এখন আনডিসকভার্ড থেকে যায়, যেমন এখানে 1 যদি সোর্স হতো তাহলে 1, 2 এবং 5 একসাথে ডিসকভার্ড হচ্ছে, কিন্তু এখনো 3 এবং 4 বাকি আছে। তো এরকম আলাদা যদি নোড বাকি থাকে, তখন আমাদের নতুন করে আবার আর একটা ডিএফএস প্রসেস চালাইতে হবে শুধুমাত্র এই নোডগুলোর জন্য। ঠিক আছে। মানে ফার্স্টে সোর্স ছিল 1, তো এটা ঘুরে নতুন করে আবার আমাদের আর একটা সোর্স ধরে নিতে হবে, সেটা হয়তো বা 3। তো সেটা ধরলে তখন আমাদের নতুন করে আর একটা ডিএফএস রান হবে। যেমন এখন হচ্ছে ধরেন 3-তে ডিএফএস সোর্স ধরলো, 3 থেকে যাবে 4-এ। 4 থেকে দেখতে পাচ্ছি যে যাওয়ার অপশন আছে, কিন্তু যাবে কি? 4 থেকে 5 এবং 2-তে যাওয়ার অপশন আছে, যাওয়া যাবে? জি না স্যার। না স্যার। কেন যাওয়া যাবে না? কারণ স্যার ওটা ভিজিটেড। রাইট। সো ওদেরকে আগেই আমরা চেক করে ফেলছি। তো ওদেরকে আমাদের যাওয়ার অপশন নাই, যেগুলো আগে কাজ শেষ হয়ে যাবে বা কোনোভাবে এদেরকে মার্ক করে দেওয়া হয়েছে যে কাজ অলরেডি হচ্ছে, তখন আমরা সেখানে আর যেতে পারবো না। সো 4 থেকে যাওয়ার অপশন নাই। সো এখন আবার একইভাবে 4 তার প্যারেন্টের কাছে রিটার্ন করবে, এবং প্যারেন্ট যেহেতু 3, সে দেখবে তারও আর কোনো কাজ নেই, সে তখন আলটিমেটলি শেষ করবে তার কাজ। সো আমাদের এখানে আমরা 2টা ট্রি পাচ্ছি আর কি। মানে এটা একটা গ্রাফ, কিন্তু আমরা এখানে 2টা ট্রি পাবো। একটা ট্রি হচ্ছে এই অংশে, সেখানে থাকবে হচ্ছে 1, 2, 5 5। আর দ্বিতীয়টা থাকবে 3 আর 4। হ্যাঁ। আর আরেকটা থাকবে হচ্ছে 3, 4। তো আমরা এরকম 2টা ট্রি পাচ্ছি, একটা গ্রাফ কিন্তু পাচ্ছি হচ্ছে 2টা ট্রি। ঠিক আছে। এই পুরাটা বক্স মিলে হচ্ছে একটা গ্রাফ। তো ওই যে বললাম ডিএফএস রান করলে আসলে আমরা এক ধরনের ট্রি পাবো অথবা ফরেস্ট পাবো। ট্রি কখন পাবো? যদি সবগুলো নোড একসাথে কানেক্টেড অবস্থায় থাকে। যেমন এখান থেকে ধরেন যে এরকম ভাবে একটা নোড সবগুলো কানেক্টেড অবস্থায় ছিল, কিন্তু কোনো সাইকেল নাই। ঠিক আছে। এখানে খেয়াল করে দেখেন সাইকেল আছে কিনা। জি স্যার। স্যার আছে স্যার। এখানে একটা সাইকেল থাকতেই পারে। ঠিক আছে। তো যেটাই হোক না কেন, আমাদের এমন ভাবে চেক করতে হবে যে আমাদের সাইকেল যাতে না হয়। ডিএফএস এর কাজটা হচ্ছে সাইকেলটাকে মিনিমাইজ করে দেয়। কিভাবে মিনিমাইজ করে সেটা আমাদের সামনে আসছে। তো তার মানে ডিএফএস রান করলে আমরা এরকম ট্রি পাবো।
অথবা মাল্টিপল সাব ট্রি পাবো বা ফরেস্ট পাবো আর কি একটা গ্রাফের উপরে। তো এটাই আসলে বলা হচ্ছিল যে আমরা ট্রি অথবা ফরেস্ট পাবো ডিএফএস রান করলে। আচ্ছা, তো আমাদের টাইম স্ট্যাম্পের কাজ হচ্ছে একটা গ্লোবাল টাইম ভ্যারিয়েবল টাইম স্ট্যাম্প থাকবে, যেটা হচ্ছে ডিসকভার টাইম অথবা ফিনিশিং টাইম আমরা সেভ করে রাখবো কোনো একটা পার্টিকুলার নোডের। তো এবং অবশ্যই টাইমগুলোকে ইনক্রিমেন্ট করতে হবে। ঠিক আছে, সো কিভাবে আমরা ইনক্রিমেন্ট করবো ডিক্রিমেন্ট করবো সেটা আমরা একটু সামনের প্রসেসে দেখবো। তো আমাদের এই জিনিসগুলো আমরা পরে ডিসকভার করতেছি, এই ছবিতে যেটা আছে সেটা আমি পরে বলতেছি। তো আমাদের কালার নামে একটা অ্যারে থাকবে, যেখানে ওই যে আমরা ডিসকভার্ড নাকি নন ডিসকভার্ড, মানে ভিজিটেড নাকি নন ভিজিটেড সেটা সেভ করে রাখার জন্য। তো ডেফিনেটলি কালার, তিনটা কালার আমরা দিয়ে সেট করতাম। একটা হচ্ছে হোয়াইট বিফোর ডিসকভারি, গ্রে বিফোর হচ্ছে আমাদের কি বলে ওয়াইল প্রসেসিং করব আমরা যখন, তখন গ্রে থাকবে, এবং যখন ফিনিশড হয়ে যাবে তখন হচ্ছে কালারটা ব্ল্যাক হয়ে যাবে। প্রিভিয়াস, প্রিভিয়াস হচ্ছে প্রিডিসেসর অফ ইউ, মানে প্রিভিয়াস অফ ইউ মানে হচ্ছে প্রিডিসেসর অফ ইউ, অর্থাৎ ইউ এর প্যারেন্ট, তাকে আমরা সেই অ্যারেতে সেভ রাখবো। আর ডিইউ এবং এফইউ এটা হচ্ছে আমাদের ডিসকভার টাইম এবং ফিনিশিং টাইম, এটা অলরেডি আমরা জানি। তো এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা। তো এখানে আমাদের হচ্ছে কি কি ডেটা স্ট্রাকচার বা ডেটা লাগবে সেটা আমাদের এখানে দেখানো হচ্ছে। তো ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ইনিশিয়ালি যে ডিএফএস মেথডটাকে আমরা করব, একটা ফাংশন ডিএফএস মেথড একটা ফাংশন হিসেবে দেখা হচ্ছে। তো এখানে প্রথম পার্টে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, আর যে বিএফএস এ যেরকম ছিল আগের মতোই ইনিশিয়ালাইজেশন থাকবে, তারপরে অ্যালগোরিদমটা চলবে। তো এখানে আমাদের ইনিশিয়ালাইজেশন আছে। তো আমরা কি কি ইনিশিয়ালাইজ করতেছি দেখি। তো প্রথমে আমরা হচ্ছে কালার গুলাকে অবশ্যই হোয়াইট করে নিলাম, প্রত্যেকটা নোডের প্রিভিয়াসকে নাল করে নিলাম। মানে প্রত্যেকটা নোডের শুরুতে, একদম শুরুতে কোনো নোডেরই প্যারেন্টস থাকবে না, নিঃসন্দেহে সব নাল থাকবে। এরপরে হচ্ছে আমাদের ফিনিশিং টাইম এবং ডিসকভারি টাইম হচ্ছে আমরা ইনফাইনাইট ধরে নিলাম। তো এটা গেল। এরপরে আমাদের যে টাইম, যেটা ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল টাইম, তাকে আমরা জিরোতে ধরে নিলাম। এরপর আমরা কি করতেছি, ফর ইচ ভার্টেক্স ইউ ভি আমরা একটা ফর লুপ চালাবো। এই ফর লুপের কাজটা আমি পরে বলতেছি। তো কি করা হচ্ছে, কালার যদি হোয়াইট থাকে তাহলে আমরা ডিএফএস ভিজিট কে কল দিচ্ছি। ঠিক আছে, ডিএফএস ভিজিট কে আমরা কল দিচ্ছি, এবং এইখানে একটা ডিএফএস ভিজিট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনকে আমরা কল দিব। এই ফাংশনের কাজটা এখানে ভিতরে উল্লেখ করা আছে। তো কিভাবে উল্লেখ করা আছে সেটা আমরা আস্তে আস্তে দেখি, তারপর ছবি দিয়ে কি বলে জিনিসটাকে আরো ভিজুয়ালাইজ করার ট্রাই করব। তো প্রথমত দেখেন, যদি আমরা কোনো একটা পার্টিকুলার নোড ইউ ধরি, যেমন এখান থেকে ডিএফএস ভিজিটে ইউ কে কল করা হয়েছিল, তো সেই ইউটা কি করবে, প্রথমে ইউ এর কালারটাকে গ্রে করতে হবে, কারণ ওই নোডের কাজ শুরু হয়েছে মাত্র। আচ্ছা, না, তারপরে কি হবে, তারপর হচ্ছে টাইমকে বাড়াইতে হবে। টাইমের ভ্যালু আগে 0 ছিল, টাইমের মান বাড়ায়া সেই টাইমটাকে আমাদের ডিসকভারি অফ ইউতে সেভ করে রাখতে হবে। ওই যে আমরা বলছিলাম যে কখন কোন টাইমে সেটা ডিসকভার্ড হচ্ছে সেটাকে আমরা সেভ করে রাখবো। এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে এই ফর লুপ দিয়ে কি করে, আমরা যে ইউতে আছি ইউর সাথে কে কানেক্টেড আছে সেটা চেক করে। হ্যাঁ, আমরা যে প্যারেন্ট নোড মানে যে ইউ নোডে আছি সেই নোডের সাথে যারা যারা চাইল্ড হিসেবে আছে, এই ভি হচ্ছে আমাদের চাইল্ড অ্যাডজাসেন্ট টু ইউ, অর্থাৎ ইউ এর যতগুলো চাইল্ড আছে সবগুলোর জন্য একটা লুপ চলতেছে, মানে সবগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ভিজিট করার জন্য। তো কোন একটা চাইল্ড ভি এর কালার যদি হোয়াইট হয়ে থাকে, আমাদের অবশ্যই চেক করতে হবে এটা কালার কি হোয়াইট নাকি অন্য কালার আছে। তো শুধুমাত্র হোয়াইট থাকলে আমরা সেই কাজটা করবো। হোয়াইট হয়ে থাকলে আমরা কি করব, প্রিভিয়াস অফ ভি, মানে ভি এর প্যারেন্ট হবে হচ্ছে ইউ, তারপরে আমরা সাথে সাথে আবার ডিএফএস ভিজিটকে ভি দিয়ে কল দিয়ে দিলাম, এবং এটা কিন্তু স্টপ হয়ে যাবে। এই ফর লুপটা যখনই কল দেওয়া হবে তখন কিন্তু স্টপ হয়ে যাবে, চুপচাপ বসে থাকবে। এরপরে ওই ভিটাতে আবার নতুন করে কল হবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে রিকার্সিভ কলটা হচ্ছে। কিভাবে রিকার্শনটা হচ্ছে আমরা একটু পরে দেখতেছি।
একটা রিকার্সিভ কল হবে এখানে। সো যখন ইউ তার কোন একটা চাইল্ডকে ভিজিট করে ফেলবে বা চাইল্ডকে কল দিবে, তখন সে ওই চাইল্ড আবার নিজের মতো করে আরেকটা ভিজিট, ডিএফএস ভিজিট কল দিবে। ঠিক আছে, ওই চাইল্ড তখন নিজে প্যারেন্ট হবে এবং প্যারেন্ট হয়ে আবার ভি তার নিজের চাইল্ডকে কল দিবে, মানে রিকার্সিভ ওয়েতে। তো ধরেন কোনো কারণে সেই কলটা কোনোভাবে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেলে যে কাজটা করতে হবে, ইউ এর কালারটাকে হচ্ছে আমাদের ব্ল্যাক করে দিতে হবে, এরপরে টাইমটাকে আপডেট করতে হবে এবং হচ্ছে ফিনিশিং টাইম ওই সেভ করে রাখতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের টোটাল অ্যালগোরিদম। এখন আমরা আসি এই ফর লুপটা আসলে কিভাবে কাজ করে বা এখানে রিকার্শনটা কিভাবে আসলে ঘটে থাকে, এইটা আমরা একটু ইন ডিটেলস বোঝার চেষ্টা করব। আচ্ছা, যারা আমার ল্যাব করছেন তারা অলরেডি হয়তো বা অনেক কিছু আহ, জানেন, তাদের ওইটা কমন লাগতে পারে, কিন্তু তারপরে যা সবার জন্য আমি ইন ডিটেলস এটা আসলে দেখানোর ট্রাই করতেছি। আচ্ছা, আমরা এখানে একটা গ্রাফ আঁকাই। ধরলাম 1 নম্বর নোড। এটা হচ্ছে আমরা একটা আনডিরেক্টেড গ্রাফ নিলাম। তো এইখানে আমি আসলে ওই আদার্স যে ভ্যারিয়েবলস গুলো থাকে, যেমন কালার, কালার অ্যারে, এটা আমি দেখাচ্ছি না। তারপরে প্রিভিয়াস অ্যারে, সেটাও আমি দেখাচ্ছি না, এটা অলরেডি আমাদের ডিএফএস এ দেখানো হয়ে গেছে। তারপর ডিসকভার টাইম বা ফিনিশিং টাইম, এটা আমরা অ্যারে হিসেবে দেখাবো না, আমরা নোডের পাশে দেখাবো। আর টাইমটা তো কিভাবে বাড়তেছে সেটাও আমরা ক্যালকুলেট করে ফেলবো নিজে নিজে। আর হচ্ছে কি বলে, এই যে ডিএফএস ভিজিটটাকে, এইটাকে আমি একটা বক্স হিসেবে চিন্তা করব, মানে এটা হচ্ছে একটা ফাংশন, তো একটা ফাংশনের বক্স হিসেবে চিন্তা করব। ঠিক আছে, তো ডিএফএস ভিজিটকে এটা যদি আমরা একটা বক্স হিসেবে চিন্তা করি, তাহলে আমরা যে কাজটা করব, এইখানে ডিএফএস ভিজিটের জন্য এরকম ছোট এটার একটা সামঞ্জস্য একটা বক্স চিন্তা করব, যেটার নাম সংক্ষেপে আমি দেবো হচ্ছে ডিভি, মানে ডিএফএস এর জন্য ডিভি আর কি, ডিএফএস ভিজিট। তো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ডিএফএস ভিজিট নামে যে ফাংশনটা, সেটাকে আমরা একটা এই বক্স হিসেবে তুলনা করব। করার কারণটা হচ্ছে আমরা কিভাবে রিকার্সিভ কলটা দিচ্ছি বা কাজ করবো সেটা বোঝার জন্য। আচ্ছা, সো ইনিশিয়ালি ধরেন যে আহ, এইখানে মেইন থেকে যে কলটা হচ্ছিল ডিএফএস ভিজিট ইউ, এই ইউ দিয়ে কল হচ্ছিল। তো আমরা ফার্স্টে ধরে নেই যে এখানে ফর ইচ ভার্টেক্স ইউ বিলংস টু ভি, তাহলে ইউ ফর ইচ ভার্টেক্স মানে হচ্ছে কি, প্রত্যেকটা ভার্টেক্সের জন্য। প্রত্যেকটা ভার্টেক্স মানে কি, 1 2 3, সবার জন্য কিন্তু এই কাজটা হবে। ঠিক আছে, তার মানে কি, তো সবার আগে কি আসবে, 1 আসবে না? জি স্যার। জি স্যার। তো আমরা প্রথমে তাহলে 1 দিয়ে এই সরাসরি এই ডিএফএস ভিজিটের মধ্যে 1 দিয়ে কলটা চলে যাবে। ইউ এর মান প্রথমে 1 হবে, 1 দিয়ে দেখতে পাচ্ছি 1 এর কালারটা হোয়াইট, সো 1 দিয়ে এই কলটা স্টার্ট হবে। তার মানে কি, এইখানে ইউ এর প্যারামিটার হিসেবে 1 আসবে। সো তার মানে আমরা এই 1 এর যে ফাংশনটা, 1 এর জন্য যে ডিএফএস ভিজিট ফাংশনটা, সেটাকে আমরা এইভাবে লিখলাম, দেখলাম, এবং এটার মাথায় আমি প্যারামিটার হিসেবে 1 বসাইলাম, যে এটার মাথায় প্যারামিটার হিসেবে 1 আসছে। তো আচ্ছা, আসলো। তখন কি হবে, এই 1 এর জন্য কি কাজ করতে হবে? কালারটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, 1 এর কালারটা গ্রে করে দিতে হবে। ধরেন যে ছবিতে দেখেন, 1 এর কালারটা আমি এক টান দিয়ে গ্রে করলাম, মানে এটা একবার আসছে এখানে। তারপর কি, টাইমটা বাড়াইলাম এবং ডিসকভারি টাইমটা সেভ করে রাখলাম। তাহলে ডিসকভার টাইম এবং ফিনিশিং টাইম হচ্ছে আমরা এইভাবে দেখাই। ডিসকভার টাইমটা হচ্ছে 1 এর জন্য 1, ফিনিশিং টাইম এখনো হয় না, এই জন্য এই পাশটা ফাঁকা আপাতত।
আমরা স্ল্যাশ দিয়ে দেখাচ্ছি। এইখানে থাকবে হচ্ছে ডিসকভারি টাইম, সরি, এখানে হচ্ছে আমাদের ডিসকভারি টাইম থাকবে স্ল্যাশের এই পাশে, আর এই পাশে হচ্ছে আমাদের ফিনিশিং টাইম থাকবে। এইভাবে আমরা ডিসকভারি টাইম ফিনিশিং টাইম এখানে দেখাচ্ছি। সো এখানে এই জন্য এখানে 1 দিলাম, তারপর একটা স্ল্যাশ, এই পাশে আমরা ফিনিশিং টাইম বসাবো। এটা কিন্তু প্রত্যেকটা নোডের জন্য ডিসকভারি টাইম বা ফিনিশিং টাইম ক্যালকুলেট করা লাগে। আচ্ছা, এরপরে ওয়ানের যে নেক্সট কাজ হচ্ছে কি, ওয়ানের সাথে যে সকল চাইল্ড আছে, তাই না, ওয়ানের যে সকল চাইল্ড আছে তাদেরকে ভিজিট করে না। জি জি স্যার। স্যার। তার মানে কি ওয়ানের ভিতরে এই পেটের ভিতরে একটা হচ্ছে ফর লুপ চলতেছে, এই ওয়ানের পেটের ভিতরে। এই জায়গাতে হচ্ছে আমরা কি করব, প্রত্যেকটা যতগুলো চাইল্ড আছে তাদেরকে ভিজিট করব। তো ওয়ানের চাইল্ড আছে কয়টা? দুইটা, দুইটা দুইটা। 2 আর 2 3। এবং 3। তো এইখানে একটু খেয়াল করে দেখেন, যখনই ভি এর মান 2 হইলো, মানে ইউ এর মান তো অলরেডি 1 আমরা দেখতে পাচ্ছি, ইউ এর ভি এর মান 2 হইলো, তো 2 দেখতে পাচ্ছি এখনো কালার হোয়াইট, কারণ এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তাহলে 2 এর প্যারেন্ট হিসেবে সেভ করে রাখলো 1 কে, সেটা গেল আলাদা হিসাব। এবং সাথে সাথেই কিন্তু ডিএফএস ভিজিটকে কল দেওয়া হয়েছে। তার মানে কি 2 এর কাজ শেষ, মানে 1 এর যে ফর লুপটা চলতেছিল, একটু খেয়াল করে দেখেন, 1 এর যে ফর লুপটা চলতেছিল, এখানে 2 যখন আইছে, 2 দিয়ে সাথে সাথে কিন্তু আবার নতুন করে কল দেওয়া হয়েছে। 3 এর কাজ কিন্তু করতে যাওয়া হয় নাই। জি স্যার। সবাই কি ধরতে পারছি কথাটা? না স্যার। 1 এর যে চাইল্ড ছিল দুইটা, 2 এবং 3, কিন্তু যখন 1 এর যে ফর লুপটা চলতেছে, জি স্যার। এইখানে যখন ভি এর মান হচ্ছে 2, তখন তো আমরা এই ইফ কন্ডিশনে ঢুকতেছি, তাই না, জি স্যার। কারণ কালার হোয়াইট আছে। তো প্রিভিয়াস অফ 2 হচ্ছে আমরা ইউ কে সেভ করে রাখলাম, এবং সাথে সাথে কিন্তু আমরা ডিএফএস ভিজিট 2 দিয়ে কল দিয়ে দিচ্ছি। 2 দিয়ে কল দেওয়া মানে কি, এই ফাংশনে জাম্প করে চলে যাবে না। তার মানে কি আমি এখানে দেখাই, এই যে এখানে ডিভি অফ, ধরেন যে পেটের ভিতরে ডিভি অফ 2 দিয়ে কল দেওয়া হয়েছে। যখনই ডিভি অফ 2 দিয়ে কল দেওয়া হবে, তখনই সে জাম্প করে নতুন একটা ফাংশন তৈরি করে ফেলবে। ধরতে পারতেছি? জি স্যার। যখনই কল দেওয়া হয়েছে ডিভি অফ 2 দিয়ে, সে নতুন একটা ফাংশন তৈরি করে ফেলবে, যার প্যারামিটার কে থাকবে, মাথায় প্যারামিটার কে থাকবে? স্যার 2। 2 তে থাকবে স্যার। 2 থাকবে, কারণ 2 নাম্বার নোড দিয়ে কাজ শুরু হচ্ছে। ঠিক আছে, কারণ টিএফএস ভিজিট 2 কে পাঠাই দিছি, তার মানে এটা 2 নাম্বার নোডের জন্য চলে আসতেছে। তো এইটাই হচ্ছে রিকারশন। রিকারশনটা কি, যে আমি সেম নামের সেম টাইপ দেখতে একই জিনিস, কিন্তু আসলে এক জায়গাতে ইনসার্ট হয়, ঢোকে না। ওইটা হচ্ছে আলাদা একটা এক্সিস্টেন্স তৈরি হয়। ঠিক আছে, মনে করেন আপনার কে খাবার বাড়তে হবে। তো অনেক টাইপের খাবার আছে, ভাত আছে, রুটি আছে, মাংস আছে, হাবিজাবি অনেক কিছু আছে। কিন্তু আপনি যদি পরিবেশন করতে চান, এক পাত্রে তো আর আপনি সবগুলা, মানে একটার উপর একটা স্ট্যাক আকারে তো দিবেন না, জি না একই স্যার। জায়গাতে ঢুকাবেন না। তো যে কাজটা করতে হবে, আপনাকে আলাদা আলাদা বোলের ভিতরে বা বাটির ভিতরে রাখতে হবে। এখন বাটি হয়তো বা সেম হইতে পারে। তো এখানে রিকার্সিভ ফাংশনটা বোঝার জন্য আমাদের সেই জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারটা সেম। মানে এই ডিএফএস ভিজিটে এইটার ভিতরে যে স্ট্রাকচারটা আছে সেটা সবার জন্য সেম, কিন্তু এক্সিস্টেন্স আলাদা আলাদা। যেমন এই যে 1 এর জন্য স্ট্রাকচারটা সেম ছিল, সেখান থেকে 1 দিয়ে যখন 2 দিয়ে কল করা হলো, 1 এর চাইল্ড 2, 2 কে দিয়ে যখন ডিএফএস কল করা হলো, তখনই সাথে সাথে একটা নতুন একটা এক্সিস্টেন্স তৈরি হয়ে গেছে। নতুন একটা এক্সিস্টেন্স তৈরি হওয়ার ফলে এখানে একটু খেয়াল করে দেখেন, 1 এর জন্য যে ফর লুপটা ঘোরার কথা ছিল নেক্সট বার, এটা কিন্তু ঘুরবে না, এটা পজ হয়ে থাকবে। ঠিক আছে, 1 এর ফর লুপটা কিন্তু এখন পজ হয়ে আছে। এই জায়গাতে 1 এর ফর লুপ চুপচাপ বসে আছে এইখানে। 2 এর কাজ শুরু হয়ে গেছে অলরেডি তখন। এটাই হচ্ছে রিকার্সিভ, মানে নতুন ফাংশন কল হলে রিকার্সিভ ফাংশনে এইটাই হয়, যে যে নোডের কাজ আগে চলতেছিল সেই নোডটা আপাতত চুপচাপ বসে থাকবে নতুন নোডের কাজ চলার জন্য। তো তার মানে এই নোড এইখানে এইটার কাজ শেষ হবে, তারপরে হচ্ছে সে কি বলে নিজেরটা হচ্ছে রিজিউম করবে। তো এখন 2 এর জন্য কাজ শুরু হচ্ছে। সো 2 একইভাবে তার কালারটা কি কি করবে, গ্রে করে ফেললো। তারপর কি তার ডিসকভারি টাইম নিঃসন্দেহে বসাতে হবে। 2 এর ডিসকভারি টাইম কত হবে?
স্যার +1 হবে, আগে ছিল 1 এখন হবে 2। হ্যাঁ, টাইমের মান আগে ছিল 1, এখন হয়ে যাচ্ছে 2। তো 2 এর ডিসকভারি টাইম 2। এরপরে 2 এর চাইল্ড আছে কিনা সেটা খোঁজ করবে। 2 এর যে ফর লুপটা আছে সেটা আমরা ঢুকবো। তো 2 এর ফর লুপের ভিতরে আমাদের দেখতে পাচ্ছি, মানে ছবিতে দেখতে পাচ্ছি চাইল্ড আছে 3 4। তাহলে 2 এর ফর লুপে ফার্স্টে হয়তো বা 3 দিয়ে কল হবে। তার আগে ওয়ানের আদার চাইল্ডটা শেষ করবে না? না, ওইটাই তো বললাম, ওখানে আপনার স্টপ হয়ে যাবে। তো পজ করে রাখবেন। এটা চুপচাপ বসে থাকবে ওখানে, কারণ আপনি অলরেডি একটা ফাংশন কল দিয়ে দিচ্ছেন। ফাংশন কল দিয়ে দেওয়া মানে কি, আপনার কি মানে ফাংশন যখন আমরা কল দিই, নর্মাল কনসেপ্ট কি এই জায়গাতে জাম্প করে না কোডের ইনস্ট্রাকশন পয়েন্টটা। আবার স্টার্টিং থেকে শুরু করবে? হ্যাঁ, আমি সেটা আচ্ছা বলতেছি। স্যার, এটা যদি শেষ করে দিত তাহলে পরে নতুন করে শুরু করলে কি হইতো না স্যার? না, ওটা মানে কোডিং এর যে কি বলে ফাংশন কলিং এর যে আইডিয়াটা, সেটা কিন্তু আর এরকম না যে আগে শেষ করে দেবে তারপর কল হবে। জিনিসটা এমন না। ও, সবগুলো একসাথে নিবে তারপর একসাথে আউটপুট দিবে। হ্যাঁ, কাইন্ড অফ এরকম। কিন্তু মানে এটার জন্য আপনার কম্পিউটার আর্কিটেকচারের কথা চিন্তা করতে হবে। আসলে কম্পিউটার আর্কিটেকচার কি করে, যখন একটা ফাংশন কল দেওয়া হয়, যে ইনস্ট্রাকশন পয়েন্টার ছিল একটা নাম, মনে আছে? এরকম হ্যাঁ। কিছু একটা পয়েন্টার ছিল, প্রোগ্রাম কাউন্টার বা ইনস্ট্রাকশন পয়েন্টার, এগুলো শুনছেন? জি স্যার। জি স্যার। যখনই কোন একটা ফাংশন কল করা হয়, সেই ফাংশনের ভিতরে প্রোগ্রাম কাউন্টারটা চলে যায়। তার মানে কি, এইখানে ওই আগের যে ফাংশন ছিল ওইটার তো আরো অনেকগুলো কাজ বাকি ছিল, ওইটা করা বাদেই তো প্রোগ্রাম কাউন্টার এটার ভিতরে চলে গেছে, তাই না? জি। বুঝতে পারছেন কি বলছি? জি জি স্যার। স্যার। প্রোগ্রাম কাউন্টারটা ভিতরে চলে যাওয়া মানে কি, এটা আসলে জাম্প করে অন্য জায়গায় চলে গেছে। তো অন্য জায়গায় গেলে যেটা হয়, এটাকে পজ করে রাখে, আগের যে ফাংশনটা ছিল সেটাকে পজ করে রাখতেছে। এইভাবে আসলে কাজটা হয়। আচ্ছা, আমরা সিমুলেশন আরেকটু দেখি, ডিটেলস তার আরো আরো ক্লিয়ার হবে। সো এরপর হচ্ছে 2 এর যে নোড ছিল, 2 নোডের কাজ চলতেছে। 2 নোডের জন্য আমরা চাইল্ড পাচ্ছি 3 4। তো হয়তো বা মনে করেন যে 2 নোডের পেটের ভিতরেও একইভাবে এই ফর লুপটা চলতেছে। তো সেখানে 3 কে সে পাচ্ছে প্রথমে। 3 এর প্যারেন্ট হিসেবে 2 সেভ হয়ে গেল এই একইভাবে নতুন এক্সিস্টেন্সে, এবং 3 দিয়ে সরাসরি ডিএফএস ভিজিট কল হয়ে যাচ্ছে, এবং 2 এর কাজটা হোল্ড হয়ে থাকবে। 2 ওখানে যেভাবে ছিল সেখানে পজ হয়ে থাকবে। যখনই 3 এর কাজ শুরু হবে তখন 3 এর নতুন একটা এক্সিস্টেন্স তৈরি হবে, এবং 2 এর কাজ আপাতত ওখানে পজ হয়ে আছে। সো এরকম দিলাম ডিএফএস ভিজিট 3 দিয়ে কল হবে। So, একইভাবে 3 কে আমরা এখন হচ্ছে ভিজিটেড বানাই দিলাম। 3 এর ডিসকভারি টাইম কত হবে? 3 স্যার। 3। 3 হবে। এখনো ফিনিশ হয় নাই, কারণ হচ্ছে ফিনিশিং আমরা যাইতে পারি নাই। সো 3 এর ডিসকভারি টাইম 3। 3 এখন ট্রাই করবে তার চাইল্ড আদার্স আছে কিনা। তো 3 এর চাইল্ড তো 2 এবং 4 ছিলই। তো ফর লুপটা ফার্স্টে কি করবে, 2 এর কাছে যাওয়ার ট্রাই করবে। জি স্যার, 3 এর চাইল্ড হচ্ছে। তো 2 এর কাছে গেলে কি পসিবল যাওয়া? জি না, তো অলরেডি এটা তো আগে ভিজিটেড হয়ে গেছে স্যার। হ্যাঁ, অলরেডি কিন্তু এই যে আমরা এটা 2 এর জন্য এটা কিন্তু হোয়াইট পাবে না, গ্রে পাবে। সো তার নেক্সট চাইল্ড হচ্ছে 4। 4। সো সে 4 এর কাছে যাওয়ার ট্রাই করবে, এবং 4 এ দেখবে যে সে হোয়াইট আছে কিনা। সো দেখবে হোয়াইট আছে। এটা সো ওই এই পেটের ভিতরে ফর লুপ যেটা করবে, 4 দিয়ে কল দিবে। এখানে 4 দিয়ে কল দেওয়া হচ্ছে। আচ্ছা, সো এরপরে যখনই 4 দিয়ে কল হবে, বাকি সব কিছু হোল্ড হয়ে থাকবে ওই 3 এর জন্য। সো 4 দিয়ে কল হয়ে নেক্সট কোথায় যাবে? সে আর কিছুই পাবে না, তারপরে এই ফর লুপটা ক্লোজ হয়ে তো নিচে আগে আমরা 4 এর যে ফাংশন সেটা আগে আঁকাই। এখানে 4 হয়ে কল হইলো টিভি। সো সে 4 দিয়ে কল হওয়ার কারণে 4 হচ্ছে নিজেকে আগে গ্রে করবে, মার্ক করবে যে হ্যাঁ আমি এখন কাজ শুরু করতেছি। তারপরে 4 ডিসকভারি টাইম হয়ে গেল হচ্ছে 4। 4 ডিসকভারি টাইম হলো 4। এখন সে 4 নিজের মতো করে ফর লুপটা চালানোর চেষ্টা করবে। সে দেখবে যে আমার চাইল্ড আছে 2 3, কিন্তু কোথাও যেতে পারতেছে না, কারণ এই যে এখানে কন্ডিশন ব্রেক করতেছে। এটা হোয়াইট, নাল হয়ে যাবে না? হ্যাঁ, নাল না, আসলে কোনো চাইল্ডকে খুঁজে পাবে না।
সো তার মানে সে আসলে কোনো চাইল্ডকে যেহেতু খুঁজে পাচ্ছে না, তার মানে তার এই ফর লুপটা শুধু শুধু ঘুরলো, মানে পেটের ভিতরে কোনো কল দিতে পারে না সে। ঠিক আছে, তো কি হবে তাহলে? এই ফর লুপটা শুধু শুধু ঘোরার পরে এটা তো আসলে কল দিতে পারে নাই, তার মানে কি এই ফর লুপের ফোরের জন্য ফর লুপের কাজ শেষ। তারপর কি সে সরাসরি এখানে চলে আসবে না? জি স্যার, কালার ব্ল্যাক হয়ে যাবে, টাইম বাড়বে। হ্যাঁ, তার মানে ফোরের যেহেতু ফর লুপে কোনো কাজ করতে পারে নাই, তাহলে তার নিজের কাজগুলো এক্সিকিউট করতে হবে। যদি পারতো, তখন 4 থেকে যদি 5-এ যাইতো, তখন কিন্তু এই ভিতরে পেটের ভিতরে 5 দিয়ে কল দিত সে। কিন্তু যেহেতু পারতেছে না, তার মানে তার ফর লুপটা শুধু শুধু ঘুরছে, কোনো কাজ করে নাই। তো কাজ না করে তখন সে কালারটাকে কি করলো, ব্ল্যাক করে দিল। ফোর এখন টোটালি ভিজিটেড। টাইমের মানটা বাড়ানো হলো, আগে ছিল 4, এখন হয়ে যাবে 5। তারপর ফিনিশিং টাইম অফ ইউ, এখানে ইউ মানে হচ্ছে 4-এর কাজ চলতেছে, তো 4-এর ফিনিশিং টাইমটাও আমাদের সেভ করে ফেলতে হবে এখন। তো 4-এর ফিনিশিং টাইম কত হবে? স্যার 5। 5 ছিল। 5। তো 4-এর কাজ শেষ। 4 এখন কি করবে, এই জায়গাতে কিছু নাই মানে কি রিটার্ন করবে। ঠিক আছে, আমরা তো অলরেডি জানি যে কিছু না থাকলে সেটা কি করে, অটোমেটিক্যালি রিটার্ন করে, তাই না? রিটার্ন লেখা থাকুক বা না থাকুক। জি স্যার। সো এটা কাকে রিটার্ন করবে, কার কাছে রিটার্ন করবে? স্যার তার প্যারেন্ট নোডের কাছে রিটার্ন করবে, সে 3 থেকে কল হয়েছিল, 3 এর কাছে এটা আবার রিটার্ন করবে। হ্যাঁ। সো 4 আসলে আসছে, কল হয়েছিল 3 থেকে, প্যারেন্ট হিসেবে ছিল 3। সো যেইখানে কল হয়েছিল মানে এই জায়গা 3-এর এই পেটের ভিতরে এখানে কল হয়েছিল। ঠিক আছে, তো এটা রিটার্ন করে 3-এর এই পেটের ভিতরে এই এই জায়গাতে রিটার্ন করবে, এই পয়েন্টে রিটার্ন করবে। নেক্সট হচ্ছে এই পরের লাইন থেকে 3-এর যে কাজটা আছে সেটা এক্সিকিউট হবে। আচ্ছা, সো এটা রিটার্ন করলো, করার পরে যেটা হবে, 3 দেখতে পাবে যে তার আর কোনো চাইল্ড অবশিষ্ট আছে কিনা। তো সে অলরেডি দেখতেছে না, আমার আর কোনো চাইল্ড অবশিষ্ট নাই, কারণ 2 তো আগেই ভিজিটেড ছিল। সো 3-এরও এই ফর লুপের কাজ শেষ। ঠিক আছে, 3-এর ফর লুপের কাজ শেষ হয়ে গেছে, তখন 3 কি করবে, ফর লুপ থেকে বের হয়ে নিজের কালারকে কি করে ফেলবে, ব্লক করে ফেলবে। ব্ল্যাক করলো, গেল। এরপর হচ্ছে টাইম বাড়াইলো, ফিনিশিং টাইম অফ 3 কত হবে? 6। 6, এটাকে সেভ করে ফেললো। এরপর 3-এর কাজ যেহেতু শেষ, 3 এখন রিটার্ন করবে কার কাছে? 2 এর কাছে। হ্যাঁ, 3 এর। দুইয়ের যে লাইনে এটা কল হয়েছিল সেই লাইনে রিটার্ন করবে, মানে এই জায়গাতে 2-এর পেটের ভিতরে এই জায়গাতে রিটার্ন করবে। সো 2-এর এইখানে রিটার্ন করলো। 2-এর কিন্তু সে 2-এর কিন্তু ফর লুপ চলতেছিল তখনও। 3-এর জন্য সে কল দিছিল 3 দিয়ে। তো তার আর একটা চাইল্ড কিন্তু ছিল 4। জি স্যার। তো তখন সে কি করবে, এই ফর লুপটা ট্রাই করবে যে 4-এ যাওয়া যায় কিনা। এই ফর লুপটা 4-এ যাওয়ার ট্রাই করবে, কিন্তু দেখতে পাবে কি কালারটা অলরেডি হোয়াইট না, 4-এর কালারটা অলরেডি ব্ল্যাক হয়ে আছে, মানে হোয়াইট না আর কি, মানে ভিজিটেড হয়ে গেছে। তো সে আসলে 4-কে দিয়ে কোনো কাজ করতে পারবে না, তো 2-এর ফর লুপটাও আসলে শেষ, মানে আর কোনো চাইল্ড অবশিষ্ট নাই। তো 2-ও একইভাবে কি করবে, তার কালারটাকে ব্ল্যাক করে ফেলবে, এবং ফিনিশিং টাইম হচ্ছে কত হবে? 6 ছিল, আগে 7 হয়ে যাবে। 7 হইলো। আচ্ছা, এরপরে 2 এখন রিটার্ন করবে কার কাছে? 1 এর কাছে। 2-এর কাজ শেষ। 2 এখন 1-এর যে লাইনে কল হয়েছিল সেই জায়গায় রিটার্ন করবে। তো তার মানে ডিএফএস ভিজিটে এই লাইনে কল হয়েছিল। তো 1 দেখতে পাচ্ছে আমার 2 দিয়ে কল দেওয়া হয়ে গেছে, তো আমাকে তো 3 দিয়েও কল দিতে হবে, তাই না? 1-এর কাছে কি মনে হবে, আমার তো 2 দিয়ে কল দিছিলাম, 2 দিয়ে গেছে, ভালো কথা। আমার একটা চাইল্ড ছিল 3, তো সেই 3 দিয়ে যখন চেক করতে যাবে সে একইভাবে কন্ডিশন হবে না। সো এই ফলোটাও তার মানে শুধু শুধু চলবে কয়েকবার চলে, সেই 1-এর এই ফলোটা ব্রেক করে এই 1-এর কালারটা হচ্ছে ব্ল্যাক করে দিবে, এবং 1-এর ফিনিশিং টাইম কত হবে? 8। 8। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা নোডের ডিসকভারি টাইম পেয়ে গেলাম, ফিনিশিং টাইম পেয়ে গেলাম, এবং আমরা হচ্ছে ভিজিটেড নাকি নন ভিজিটেড এরকম একটা জিনিস পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমি একটু এটাকে হালকা করে ফেলি।
হালকা করে ফেলে বলতে কিছু জিনিস মুছে দিই। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করে দেখেন জিনিসটা তাহলে কিরকম দেখা গেল। ফার্স্টে হচ্ছে 1 দিয়ে কল হয়েছিল, তারপর 2 তে গেছিল, 2 তে যাওয়ার পর 2 থেকে গেছিল 3 তে, 3 তে যাওয়ার পর 3 থেকে গেছিল হচ্ছে 4 এ। ঠিক আছে, স্ট্রাকচারটা ছিল এরকম। তাহলে কয়েকটা এজ বাদ চলে গেছে না আমাদের রান করার পরে? জি স্যার। ক্যান্সেল এগুলো। যেমন একের সাথে যে 3 এজটা ছিল এটা বাদ পড়ে গেছে, এখানে যে এজটা ছিল 2 এর সাথে 4 এর যে এজটা ছিল সেটা হয়তো বাদ পড়ে গেছিল। তো তার মানে কি, এই যে স্ট্রাকচারটা তৈরি হইলো, এই গ্রাফ থেকে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটা আসলে কি একটা ট্রি ফরম্যাট করলো না? জি স্যার। জি স্যার। ট্রি মানে কি? ট্রি মানে হচ্ছে কোনো ধরনের সাইকেল থাকবে না। পাশাপাশি অনেকগুলো এজ থাকতে পারে কিন্তু কোনো সাইকেল থাকতে পারবে না। এটা হচ্ছে ট্রি। সো এই জন্য বললাম যে ডিএফএস টা আসলে আমাদের একটা ডেপথ ফার্স্ট সার্চ ট্রি তৈরি করে অথবা ফরেস্ট তৈরি করে। আচ্ছা, এখন এই ভিজিটের কাজটা আমরা বুঝলাম। যারা এখনো একটু কনফিউশনে আছেন তারা নিজেরা একটু ছবি আঁকাবেন, আমি যেভাবে ছবিটা আঁকালাম, ছবি আঁকা আঁকা নিজের মতো করে একটু হাতে কলমে যখন করার ট্রাই করবেন তখন ক্লিয়ার হয়ে যাবেন আরো। আর এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে ফর লুপের কাজটা কি ছিল। এইখানে আসলে যে কাজটা হচ্ছে এটা আসলে চেক করতেছে যে আমার কোনো নোড মানে এখনো নন ভিজিটেড আছে কিনা সেটা চেক করতেছে। যদি নন ভিজিটেড থাকে তাহলে সে আবার নতুন করে আরেকটা ডিএফএস কে কল দিবে, ওই নোড দিয়ে আরেকটা ডিএফএস কল দিবে। মানে খুবই সিম্পল, সেটা হচ্ছে যে এইখানে মনে করেন যে আমি সব মুছে দিলাম। প্রথমে যখন আমাদের কল হয়েছিল তখন এই 1 নাম্বার নোড দিয়ে 1 নাম্বারকে সোর্স হিসেবে কল্পনা করে কিন্তু আমরা কল দিয়েছিলাম, কারণ ভি এর মান ফার্স্টে 1 থাকবে। তো 1 দিয়ে কল দিলে আমাদের একসাথে এই 1 2 3 4 এটা নোড একসাথে ভিজিট হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। তো পরবর্তীতে এই ফর লুপটা ট্রাই করবে 2 দিয়ে কল দিতে, পারবে না কারণ হোয়াইট না। 3 দিয়ে কল দিতে পারবে না, 4 দিয়ে কল দিতে পারবে না। কিন্তু কোনো কারণে যদি এরকম একটা নোট থাকতো 5 6 7, ধরেন 5 এখানে, 6 এখানে, 7 এখানে, এবং এইটা এই নোটগুলোর সাথে এই 1 2 3 এগুলো আসলে কানেক্টেড না, মানে কোনো এজ নাই এখানে। যদি কোনো এজ না থাকে তাহলে, বা এজ থাকলেও যদি ডিরেক্টেড গ্রাফ হইতো, যেমন শুধু 2 থেকে 4, সরি 7 থেকে 2 এর দিকে এজ গেছে, তাহলে কি এই 1 থেকে কি কখনো এই 3টা নোডে যাওয়া পসিবল হতো? জি না স্যার। না। সবাইকে ধরতে পারতেছি কথাটা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি 7 থেকে 2 এর দিকে এসে যেত তাহলে তো আসলে 2 থেকে মানে 1 থেকে তো এদিকে কোনো যাওয়ার কোনো অপশনই নাই। আর যদি ডিরেক্টেড গ্রাফ হতো, আর যদি ডিরেক্টেড না গ্রাফ না হয়, তো ডিসকানেক্টেড যদি গ্রাফ হয় তাহলে কি হতো? 1 থেকে যাওয়ার তো অপশন নাই একদমই। তো তাহলে কি হতো, প্রথমবার কল হইলে 1 1 2 3 4 এই নোডগুলো আসলে আমাদের একসাথে ভিজিটেড হইতো প্রথম ডিএফএস কলেই। কিন্তু পরবর্তীতে দেখা যেত কি আমার আরো কিছু নোড নন ভিজিটেড থেকে যাচ্ছে। তার মানে কি, তার ওই নোটগুলো দিয়ে আমাকে আবারও আর একটা কাজ করতে হবে না? নাকি এই নোটটা এরকম নন ভিজিটেড থাকবে? স্যার আবার কাজ করতে হবে। আবারও কাজ করতে হবে। তো এই ফর লুপের কাজটা হচ্ছে এটা এনশিওর করা যে আমার আর কোনো নোড নন ভিজিটেড থেকে যাচ্ছে কিনা। যদি অন্য কোনো নোড নন ভিজিটেড থেকে থাকে, সবগুলো নোডকে চেক করবে যে কোনো নোডই যদি নন ভিজিটেড থেকে থাকে, ওই নোড দিয়ে আমরা আবারও ডিএফএস কে কল দিব সেম প্রসেসে। তাহলে কি পাবো? এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ট্রি পাবো, ডিএফএস ট্রি পাবো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ডিএফএস ট্রি পাবো, আর এটা হচ্ছে আমরা 2 নাম্বার ডিএফএস ট্রি পাবো। তো এরকম একটা গ্রাফে যদি এরকম আমরা মাল্টিপল ট্রি পাই তাহলে ওই গ্রাফটাকে কি বলা হবে? ফরেস্ট। ফরেস্ট গ্রাফ। সো ট্রি মানে তো হচ্ছে সিঙ্গেল ট্রি,
আর মাল্টিপল ট্রি যদি একটা গ্রাফে পাওয়া যায় তখন ওটাকে আমরা ফরেস্ট বলি। এটা হচ্ছে ডেফিনেশন। এই ফর লুপের কাজ হচ্ছে আমাদের গ্রাফটা কি ট্রি নাকি ফরেস্ট সেটা চেক করে বা সেটা বের করে দেয়। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। জি স্যার স্যার। এখানে একটা প্রশ্ন হলো স্যার, স্যার এটা কি কাজটা কি দুইটা লুপের ক্ষেত্রে একসাথে কাজ করবে নাকি আগে প্রথমটা করার পরে দ্বিতীয়টা শুরু করবে? না, এইটা তো আপনি ফর লুপের সিকোয়েন্সটা বুঝলে তো হয়ে যাচ্ছে। প্রথমটা করার পরে তো অবশ্যই করার কথা, কারণ এটা সিকোয়েন্সিয়ালি কল হচ্ছে না। ফর লুপ কি একদম প্রথমে 1 নাম্বার দিয়ে কাজ শুরু করবে, জি তারপর স্যার। তো এটা কাজ চলতেছে। ফর লুপ মানে তো এটা না, এমন না যে এটা সব একসাথে কাজ করে ফেলাইলো, ফর লুপটা একসাথে ঘুরে গেল, জিনিসটা কিন্তু এমন না। ওই যে বললাম যে যখন এইটা কল হবে তখন সে কি জাম্প করে অন্য জায়গায় চলে যাবে ইনস্ট্রাকশন পয়েন্টারটা, এবং এই ফর লুপটা চুপচাপ বসে থাকবে। ঠিক আছে, হ্যাঁ। আমরা ফর লুপ লিখি মানে কিন্তু এটা এমন না যে ওই ফর লুপটা সব একসাথে একবার এক্সিকিউট হয়ে যায়, তারপরে ওটার ভিতরে যা ছিল সেটা আলাদাভাবে এক্সিকিউট হয়। এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে থ্রেডের ক্ষেত্রে হয়। থ্রেডে কি হয় যে এখানে যদি আপনি একটা থ্রেড লিখতেন, এই ফর লুপটা যদি একটা থ্রেডে থাকতো, ফর লুপ নিজের মতো করে কাজ করতেছে, আপনি আর একটা থ্রেড চালাই দিলেন, তো সেটা কি হলো, নিজে আলাদা প্যারালাল চলে থাকতেছে। কিন্তু এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা মানে কোনো ইন্ডিপেন্ডেন্ট কিছু না। ফর লুপ আর এই ফাংশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তার মানে কি সিকুয়েন্সিয়ালি কাজটা হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে। এটা যদি থ্রেড হইতো তাহলে প্যারালাল কাজ হইতো। তো যখন এটা কল হবে তখন এই ফর লুপটা চুপচাপ বসে থাকবে, ওটার কোনো কাজ নাই। এটার কাজ শেষ হবে, তারপরে ফর লুপটা নতুন করে ইটারেট করবে। জি স্যার। আচ্ছা, এটার একটা সিমুলেশন আছে। এই সিমুলেশনটা আমরা নিজের এখন ফিল আপ করি। সো ফার্স্টে মনে করেন সোর্স এস, এস থেকে কি করবে, এস কে আমরা হচ্ছে গ্রে করে দিলাম। ডিসকভার টাইম 1, ফিনিশিং টাইম এখনো হয় নাই। এস থেকে আমরা কোথায় যাব? এ ডি এতে সি যাওয়া আচ্ছা, যায়। এতে যাবে সম্ভবত, এতে গেলাম। হ্যাঁ, এতে যাওয়া ডিসকভার যায়। টাইম 2 হইলো, তারপরে বি বি তে যাবো। বিতে গেলাম। ডিসকভার টাইম 3। আবার এতে ডি তে এখন স্যার। বি থেকে যাওয়ার অপশন আছে দুই জায়গাতে, একটা হচ্ছে এস এবং সরি, এস এই যাওয়ার এস অপশন এ আছে, যাওয়া যাবে কিন্তু যাওয়া পসিবল না কারণ না। অলরেডি ভিজিটেড। সো বি হচ্ছে ফিনিশড হয়ে গেল। তো বি এর ফিনিশিং টাইম 4। এখন সেটা রিটার্ন করবে কার কাছে? এতে এর কাছে। এর কাছে রিটার্ন করছে, মানে রিটার্ন করছিল, এর কাছে রিটার্ন করছিল। রিটার্ন করে এ থেকে যেখানে যাওয়া যায়, এখানে এ থেকে সি তে যাওয়া যায়। তো এই কারণে এ তে রিটার্ন করার পর এ থেকে আবার সরাসরি সি তে কল হয়ে গেছে। তো সি তে কল হওয়ার কারণে সি এর ডিসকভার টাইম হলো 5। সি থেকে কোথাও যাওয়ার অপশন আছে? নাই তো। না জি না। স্যার, বি তে ছিল কিন্তু তা অলরেডি আবার ভিজিটেড। এটা তো ভিজিটেড। সো সি হচ্ছে ফিনিশড হয়ে গেল। আবারও সে এ তে রিটার্ন করবে। এতে এখন এর আর কোনো অপশন ছিল না, যার কারণে সে ব্ল্যাক হয়ে গেল। এর ফিনিশিং টাইম 7। এরপর এ রিটার্ন করবে কার কাছে? এস এর কাছে, এস মানে এর কাছে সোর্সের কাছে। সোর্স নোড হচ্ছে ডি তে যাওয়া যায়। অপশন ছিল সি তে যাওয়ার, অপশন আছে ডি তে যাওয়ার। সো ডি তে যাবে। ডি থেকে সে কোথায় যাবে? ডি তে আই যাবে। ডি হয়ে ই গেছে। ই ই নিতে যাবে। ই তে যাচ্ছে। সো ডিসকভার টাইম 9। এরপরে ই থেকে যাবে। তারপরে সে ই তো অলরেডি ভিজিটেড। ই ফিনিশ হয়ে যাবে আর ডি তে ব্যাক করবে। ডি তে ব্যাক করবে। আচ্ছা। সো সো আমাদের ই হচ্ছে অলরেডি ফিনিশড হয়ে গেছে। সো ই তে আমরা শেষ করে দিলাম, 10 হয়ে গেল ফিনিশিং টাইম। সো এটা এখন আবার ডি তে ব্যাক করবে। এখন ডি থেকে আমরা আসলে আর কোথাও যাওয়ার অপশন নাই। সো এটাও ডিও ফিনিশড হয়ে যাবে। সো 11 হয়ে গেল। আমরা এখন হচ্ছে ডি থেকে আবার ব্যাক করবে কোথায়? এ তে ব্যাক করবে। না, এস। এস এ ব্যাক করবে। এস এ এসে ব্যাক ব্যাক করবে। করবে। হ্যাঁ, এস এ তো ছুটে এস যাবে আবার। নাম্বার নোডে ফিনিশ হয়ে গেল। তো 12 হয়ে গেল তার ফিনিশিং টাইম। তো এখনো দেখেন যে আমাদের যেহেতু ডিরেক্টেড গ্রাফ, এখনো কিন্তু এই দুইটা নোড ফাঁকা আছে। তো ওই ফর লুপটা এনশিওর করবে, ওই যে আমরা যে ফর লুপের নিয়ে এত কথা বলতেছিলাম, ওই ফর যে লুপ এনশিওর আলাদা করবে। একটা লিখছিলাম যে স্যার ওইটা। হ্যাঁ,
ওই ফর লুপটা এনশিওর করবে যে আমাদের আলাদা কোনো নোড বাকি আছে কিনা ডিএফএস চালানোর ক্ষেত্রে। So, ওই ফর লুপটা তখন নতুন করে এফ দিয়ে হয়তো বা কল দিবে। জি স্যার। সো যখন সে এফ দিয়ে কল দিল, এফ থেকে যাবে জি তে, জি আর কোনো যাওয়ার অপশন নাই, জি ফিনিশড, আবার এফে ফিরে এফও ফিনিশড। এইভাবে হচ্ছে আমাদের সিমুলেশনটা হইলো। ঠিক আছে, জি সিমুলেশন স্যার। বুঝতে পারছি। জি স্যার। Yes, sir. আচ্ছা, তো এখন আমরা চলে আসি একটু কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে। কিরকম কমপ্লেক্স আমাদের ডিএফএস। তো প্রথম যে ইনিশিয়ালাইজেশন পার্টটা ছিল, এই ইনিশিয়ালাইজেশন পার্টটা কতবার চলবে? Total Sir, finish না হওয়া পর্যন্ত। স্যার আমরা performance বিগ কতবার ও চলবে? অফ টার্মে চিন্তা করব যে এটা লুপটা আসলে কয়বার চলে বিগ অফ টার্মে। স্যার Correct. big of ইউ আমাদের রেঞ্জ কত N সেটা টা দেখতে হবে। ও রেঞ্জ কত আমাদের? N এখানে স্যার ভি রেঞ্জ হচ্ছে আমাদের ভি, ভি মানে হচ্ছে ভার্টেক্সের ওই সেট নাম্বারটা আর কি, ভি এর সাইজটা যেটা বোঝাচ্ছে, জি ভার্টেক্সের স্যার কয়টা সাইজ। তো আমাদের বিগ অফ ভি এটা চলবে। প্লাস তারপরে আবার স্যার এখানে বিগ ও ভি হবে। আচ্ছা, এইখানে এই নিচের ফলটা দেখে মনে হচ্ছে এটা বিগ অফ ভি হওয়ার কথা। স্যার এটা কি স্যার নেস্টেড তো না, এটা স্যার ডিসক্রিট হয়ে গেছে না ফর। হ্যাঁ, এই দুইটা ফর আলাদা আলাদা, এটার মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই। তাহলে বিগ ও ভি আর বিগ ও দুটো মিলে আলটিমেটলি ও ভি হইতেছে। এখন ঘটনা হচ্ছে এই ভিজিটেড, এই ডিএফএস ভিজিটের কমপ্লেক্সিটি কত সেটা দেখতে হবে। তো এই ডিএফএস এর ভিতরে আবার আছে কত? তো এখানে আমাদের একটা ফর লুপ আছে। তো এই জি ফর স্যার। লুপটা চলতেছে আমাদের হচ্ছে বিগ অফ ভি বার সর্বোচ্চ। ঠিক আছে, জি স্যার। তো এখন তাহলে কি মনে হচ্ছে, এই ফর লুপের ভিতরে কিন্তু এই ফাংশনটা কল হয়েছিল, জি স্যার। তাহলে কি এটা কি নেস্টেড ফর লুপ হিসেবে আছে না? হ্যাঁ। জি স্যার। তার মানে কি দাঁড়াচ্ছে, কমপ্লেক্সিটি কত হবে? ও ভি স্কোয়ার। ভি স্কয়ার হবে। বিগ অফ ভি স্কোয়ার। জি স্যার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এটাকে আসলে বিগ অফ ভি স্কোয়ার? জি না স্যার। স্যার এটা তো লিনিয়ার টাইপ হয়েছে, এটা স্যার নেস্টেড কাইন্ড অফ, কিন্তু স্যার পুরোপুরি তো ভি স্কোয়ার হয় নাই। হ্যাঁ, ভি স্কোয়ার হওয়ার শর্তটা কি? ভি স্কোয়ার হওয়ার শর্তটা হচ্ছে এটা যদি একবার চলে এটা সবসময় ভি বারই চলতে হবে। কিন্তু সেই ফর তো সবসময় তো আর সমান চলবে না এটা। হ্যাঁ, কিন্তু এই বারের ফলটা কিন্তু আমার কি বলে ভি বার চলে নাই আসলে। কারণ কি, ওই যে একবার চললে কিন্তু আমাদের হচ্ছে কি ভিজিটর একের সাথে অনেকগুলো একসাথে ভিজিট হয়ে যাচ্ছে। জি স্যার। তো এই স্যার ফলপে আমরা কাজ ছিল কি, লাস্ট দিন লাস্টে একটা পড়ছিলাম না, লগ ভি ভি অফ হয়ে গেছিল ভি মনে হয় প্লাস প্রায় ভি কাইন্ড অফ। অফ ভি বিগ অফ ভি প্লাস বিগ অফ ই ওভাবে। স্যার এটা প্রথমবার স্যার অনেকগুলো থাকবে, পরে আস্তে আস্তে কমতে থাকে স্যার। তো ভি এর ভিতরে স্যার দেখা গেছে যে লগ ভি ফলো করে অনেকটা। না লগ ভি বলা যাবে না, কারণ লগ ভি বলতে গেলে আমাদের স্ট্রিক্টলি মেনটেন করতে হবে যে ভাগ হ্যাঁ আছে হ্যাঁ, কিনা। ভাগ আছে কিনা। এখানে ওভাবে ভাগ কিন্তু নাই। বাট তো আমরা এমনি যেটা অনেকখানি বুঝতে কমতে চাচ্ছি থাকে। যে এখানে আসলে আমাদের একবারের জন্য কিন্তু অনেকগুলো নোট একসাথে ভিজিট হয়ে যাচ্ছে। এই ফলো কিন্তু আসলে প্রত্যেকবার এন সংখ্যকবার চলতেছে না, একবার চললে একবারে অনেকটা ভিজিট হয়ে যাচ্ছে, বাকিগুলোর জন্য জাস্ট এমনি চেক করতেছে। ওটা কিন্তু আসলে লুপ চলা বলে না, ওটা জাস্ট একটু চেক করা বলে, এক ইটারেশনে ওটা হয়ে যায়। ঠিক আছে, তো আসলে এখানে বিগ অফ ভি বার আসলে চলে না। এখানে আমাদের যতগুলা, একটু খেয়াল করে দেখেন, যতগুলা সাব ট্রি ছিল ততবার কিন্তু এটা চলছে এই ফর লুপটা। জি স্যার। ঠিক আছে, আর এইখানে আমাদের এইটা মোটামুটি একদম যে ভি বা বিগ অফ ভি বার চলে তাও না, এটাও অনেক কম চলে। ঠিক আছে, কারণ হচ্ছে কি প্রত্যেকটা নোটে আমাকে চেক করতে হয় হোয়াইট কিনা, তো এটাও কিন্তু আসলে অতবার চলে না, এটাও ভি এর চেয়ে অনেক কম চলে। আলটিমেটলি আসলে যেটা দেখা গেছে পরীক্ষার রেজাল্ট হিসাব নিকাশ করে, এটার কমপ্লেক্সিটি নিয়ারলি আসলে বিগ অফ ভি প্লাস ই। ঠিক আছে, নিয়ারলি বিগ অফ ভি প্লাস ই। কেন? কারণ হচ্ছে ওই যে
আমরা যদি কতবার আসলে ডিএফএস ভিজিটটা চলবে এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা আসলে দেখতে পাবো যে ডিএফএস ভিজিট ফাংশনটা আসলে যতগুলো নোড ছিল ততবার কল হয়েছে। মনে আছে ওই যে যে বক্স আমি আঁকাইছিলাম, জি স্যার। যতগুলো নোড, টাইম ক্যালকুলেট করছেন। হ্যাঁ যতগুলো নোড ততবার কিন্তু ওই বক্সটা তৈরি হয়েছিল। তার মানে কি অতবার, অতবার মানে কি ভি সংখ্যক বার এই বক্সটা তৈরি হবে। জি স্যার। তাহলে ভি সংখ্যক বার বক্সটা তৈরি হলো, তাহলে ভি আর এই বক্সের ইন্টারাকশন কত হবে, যতগুলো এস ছিল ততবার সে ইন্টারাক্ট করবে, জি স্যার। তাই না? সেই জন্য বিগ ভি প্লাস ই। স্ট্যাক ইউজ করলে কিন্তু আবার কমপ্লেক্সিটি অন্যরকম আসতে পারে, কিন্তু যদি আমরা এরকম রিকার্সিভ ফাংশন ইউজ করি, কমপ্লেক্সিটি বিগ অফ ভি প্লাস ই। ওকে স্যার আমার এখানে একটা কথা ছিল। বলেন। স্যার ডেপথ অফ সার্চ আমরা যখন করতেছি, আমরা স্যার প্রথম লুপটা যদি বের হয়ে যায়, তাহলে তো স্যার আমরা পরে যে ইচ ভার্টেক্স ইউ, এই ইউটা তো আমরা পাবো না, এরকম কিছু। কোথায়? যেমন স্যার এখানে? আমরা প্রথম ফর লুপে, এখানে? হ্যাঁ আমরা স্যার যে ভার্টেক্স গুলো চেক করতেছি স্যার, এটা স্টোর করতেছি তো এফ আর ডি ইউ তে। আমাকে জাস্ট শুধু স্যার ডি ইউ তে স্যার টাইম অ্যাড করে দিতেছি। না, আমরা ডিসকভার টাইম এবং ফিনিশিং টাইম দুটো আলাদা আলাদা সেভ করতেছি না। মানে ইনিশিয়ালি সবগুলো নোডের ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম ইনফাইনাইট ধরে রাখা হয়েছে, কারণ এটা এখনো ভিজিটই হয় নাই বা ফিনিশড হয় নাই, তো আমরা জানি না, এই জন্য ইনফাইনাইট ধরে রাখা হয়েছে। আচ্ছা তো যখন আস্তে আস্তে ডিএফএস চলবে, তখন প্রত্যেকটা নোড কোন টাইমে ডিসকভার্ড হচ্ছে সেটা রিয়েল টাইমে সেটা সেভ করে রাখা হচ্ছে, যখন ফিনিশ হয়ে যাচ্ছে সেটাও রিয়েল টাইমটা সেভ করে রাখা হচ্ছে আলাদাভাবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে অনেক কিছু অ্যানালাইসিসের বিষয় আছে, আমরা এই কথাগুলো অলরেডি বলে ফেলছি। তো আমরা যদি লিস্ট ইউজ করি তাহলে কিরকম কমপ্লেক্সিটি হবে, মেমোরি কমপ্লেক্সিটি, অথবা যদি আমরা কি বলে ম্যাট্রিক্স ইউজ করি কিরকম মেমোরি কমপ্লেক্সিটি হবে সেটা অলরেডি আমরা জানি। লিস্ট ইউজ করলে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে এজ এর কাউন্টের সমান হয়, আবার 2e হয়। তারপর যদি অ্যাড্রেসের ম্যাট্রিক্স ইউজ করি তাহলে হচ্ছে আমাদের বিগ অফ ভি স্কয়ার হয় মেমোরি কমপ্লেক্সিটি গ্রাফের স্টোর করার জন্য। সো এটা অলরেডি আমরা জানি। আর বিভিন্ন রান টাইমতে অলরেডি দেখলাম যে আমাদের আসলে লুপগুলা কিভাবে রান হয়। সো ভি প্লাস ই টাইমস অফ রান হবে, এটা আমরা জানি। আমাদের অ্যানালাইসিস আসলে অন্য জায়গাতে, আমরা এখানে অনেক ইন্টারেস্টিং তথ্য বের হবে ডিএফএস করলে। সেটা হচ্ছে, আমরা এই টপিকটা বলে শেষ করি, তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাস আবার এটা নিয়ে আবার ডিসকাশন করব। তো ডিএফএস এর ক্ষেত্রে কয়েকটা ইন্টারেস্টিং এজ বের হয়, যেমন থ্রি এজ। তো থ্রি এজ এর ডেফিনেশনটা কি? যখনই আপনি নতুন একটা ভার্টেক্স এনকাউন্টার করবেন, মানে কোন একটা হোয়াইট নোট থেকে একটা হোয়াইট নোটে যাচ্ছেন, মানে কোন একটা নোট থেকে আপনি হোয়াইট নোট যখন যাচ্ছেন, তখনই হচ্ছে কি ওই এজটাকে আমরা বলবো হচ্ছে ট্রি এজ। ঠিক আছে, মানে কি আমি জাস্ট হোয়াইট নোটকে আমার গ্রাফে যে ট্রিটা ছিল সেটাতে ইনসার্ট করে ফেললাম, কাইন্ড অফ এরকম। সো ওইটাকে আমরা বলতে পারবো ট্রি এজ। যেমন এই যে এখানে যখন আমরা হোয়াইট এজ গেছিলাম তখন আমাদের সোর্স থেকে আমরা এতে গেছিলাম, এইভাবে কিন্তু আমার মার্ক করা ছিল। তো এখানে মার্ক করে যেটা দেখাচ্ছে যে রেড কালার যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের থ্রি এজ, কারণ এই এজ দিয়ে আমরা আসলে হোয়াইট নোট গুলাকে এনকাউন্টার করছিলাম। ঠিক আছে, এই রেড কালার যে নোট এজ গুলো দেখতে পাচ্ছেন, কারণ আমরা সিমুলেশন যখন করছিলাম এই এজ গুলাই কিন্তু আসলে ইউজ করা হয়েছিল থ্রি এজ গঠন করার ক্ষেত্রে। এরপরে স্যার আমি ট্রাভার্স করার সময় আর কি, ডিএফএস অ্যাপ্লাই করার সময় আর কি, যে এজ গুলো মানে অ্যাক্টিভ হয়েছে আর যে এজ গুলো দেওয়ার পর আমরা ব্ল্যাক পাইছি সেগুলো কাউন্ট করব না। তো ওইভাবে স্যার আমরা যে একটা ট্রি পাইছি, ওই ট্রির প্রত্যেকটা এজ কে ট্রি এজ বলতেছে আর কি। হুম, আমরা যখনই হচ্ছে একটা হোয়াইট নোটে চলে যাচ্ছি, তো যেই এজটা দিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের থ্রি এজে অন্তর্ভুক্ত হবে।
সো এই জন্য এখানে বলা হচ্ছে যখনই আমরা নতুন হোয়াইট নোড এনকাউন্টার করব তখনই বলবো যে এটা 3H। এরপর আরেকটা আছে হচ্ছে ব্যাকেজ। ব্যাকেজটা কি? ব্যাকেজ হচ্ছে ডিসেন্ডেন্ট টু অ্যানসেস্টর। রিটার্ন জেএস দ্বারা রিটার্ন করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ ডিসেন্ডেন্ট মানে হচ্ছে চাইল্ড, কোন একটা চাইল্ড, বংশগত কোন একটা চাইল্ড, তার থেকে অ্যানসেস্টর দিকে যদি কোনো এজ যায় তাহলে তাকে আমরা বলবো ব্যাকেজ। যেমন এই যে আমরা যখন কোনো গ্রে নোড থেকে গ্রে নোডে যাই, মানে একটা নোডে কাজ চলতেছে অলরেডি, তো সেই নোড থেকে আবার আমি আরেকটা প্রিভিয়াস যে একটা নোডে কাজ চলতেছে সেখানে ব্যাক করতেছি, ওইটাকে আমাদের বলা হবে যে ব্যাকেজ। তো এই ব্যাকেজ দিয়ে আসলে সেলফ লুপ বা সাইকেল ডিটেক্ট করা যায়। বুঝতে পারছেন কি বলছি? ধরেন 1 নম্বর নোডে কাজ চলতেছে, 1 নম্বর নোড গ্রে হয়ে আছে। 2 নম্বর নোডের কাজ চলতেছে, 2 নম্বর নোড গ্রে হয়ে আছে। 3 নম্বর নোডের কাজ চলতেছে, 3 থেকে আবার সে রিটার্ন করছে 1-এর দিকে। 3 নম্বর নোডের কাজ অলরেডি চলতেছে, 3 থেকে একটা 1-এর দিকে একটা এজ আছে, তো 3 থেকে 1-এর দিকে যাওয়া ট্রাই করবে না? জি স্যার। এটাই হচ্ছে আমাদের ব্যাকেজ। কি বলতেছে যে ডিসেন্ডেন্ট টু অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট হচ্ছে 3, চাইল্ড ছিল 3, মানে কোন একটা বংশগত চাইল্ড হচ্ছে 3, আর অ্যানসেস্টর বংশগত পিতা হচ্ছে ধরেন 1। তো এই বংশগত পিতা চাইল্ড থেকে 1-এর দিকে একটা কি বলে এজ যাচ্ছে, পাথ যাচ্ছে, কিছু একটা যাচ্ছে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে এনকাউন্টার দ্য গ্রে ভার্টেক্স। 3 থেকে আমরা আবার গ্রে ভার্টেক্সে যাওয়া ট্রাই করতেছি। জিনিসটা এমন না যে 3 থেকে আমাদের সোর্সে যাবে, জিনিসটা কিন্তু এমন না। সোর্স আমাদের ধরেন 0 আছে। ওকে, সো অ্যানসেস্টর থেকে তার সরি ডিসেন্ডেন্ট থেকে তার কোনো একটা অ্যানসেস্টরে যদি ব্যাক করে কোনো একটা এজ, অর্থাৎ গ্রে থেকে গ্রে যদি কোনো একটা এজ যায়, তখন আমরা বলবো এই এজটাকে বলবো হচ্ছে ব্যাকেজ। জি স্যার। তো এখানে আমাদের ব্যাকেজ ছিল, আমাদের যে সিমুলেশন ছিল সেখানে ব্যাকেজ ছিল, যেখানে যে এই নোড থেকে যখন আমরা এই এস নোডে যাচ্ছিলাম ব্যাক করতেছিলাম, এখানে একটা ব্যাকেজ আমরা দেখছিলাম। এই সবুজ কালারটা হচ্ছে আমাদের ব্যাকেজ বোঝাচ্ছে। এরপর আরেকটা আছে ফরওয়ার্ড এজ। ফরওয়ার্ড এজ মানে হচ্ছে অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্টে যদি কোনো এজ থাকে, এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড এজ। অর্থাৎ কোন একটা গ্রে নোড থেকে যদি কোনো একটা ব্ল্যাক নোডে এজ যায়, ধরেন এই যে 3 থেকে 1-এর দিকে এজটা গেছিল, 3 তো আর যাইতে পারতেছে না, বা 3-এর তো আর কোনো কাজ নাই। 3 হচ্ছে কি রিটার্ন করবে, তো রিটার্ন করলে কি 3-এর কাজ হচ্ছে ব্ল্যাক হয়ে যাওয়া, তাই তো? জি স্যার। কিন্তু মনে করেন এভাবে রিটার্ন করতে করতে 0-তে পৌঁছাইছে, কিন্তু 0 থেকে 3-এর কাছে একটা এজ হয়তো বা আছে, কথার কথা ধরেন, তাহলে কি হলো, এটা অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্টের দিকে এজটা গেল না? জি স্যার। যে নোটটা অলরেডি ভিজিটেড, মানে টোটালি কাজ শেষ হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। তো যদি এরকম অ্যানসেস্টর থেকে যদি এরকম কোনো ডিসেন্ডেন্টে যাওয়া হয় যেটা যে নোটটা অলরেডি ব্ল্যাক হয়ে গেছে, তখন হচ্ছে আমরা এটাকে বলবো হচ্ছে ফরওয়ার্ড এজ। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে গ্রে নোট থেকে ব্ল্যাক নোটের দিকে এজটা যাবে, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড এজ। যেমন এই যে এখানে ছিল এই এ নোট থেকে এখানে যে নোটটা ছিল এই নোট থেকে এটা আগেই ভিজিট হয়ে গেছিল, কিন্তু আবার এস সোর্স নোট থেকে আবার এখানে আবার এসটা আসছিল এখানে। তো এই জন্য এইটা এই পার্পল কালারটা দিয়ে হচ্ছে প্যাকেজ সরি ফরওয়ার্ড এজ বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা এজ আছে, সেটা হচ্ছে ক্রস এজ। ক্রস এজ মানে হচ্ছে সাব ট্রি এর ভিতরে যদি কোনো এজ থাকে, এইটাকে বলা হয় ক্রস এজ। মানে মনে করেন এখানে আরেকটা সাব ট্রি ছিল, ধরেন এটা হচ্ছে 6, 7, তো এখানে আরেকটা সাব ট্রি আছে এবং 6 থেকে মনে করেন 1-এর দিকে একটা এজ গেছে। তো 0 থেকে যেহেতু কাজ ছিল, তো এইগুলোর কাজ তো আগেই শেষ হয়ে যাবে, তাই না? জি স্যার। তো এগুলোর কাজ যদি আগেই শেষ হয়ে যায়, তাহলে এখন কি হবে, নতুন করে যদি আবার ডিএফএস চলে, ওই যে আমরা যে দেখছিলাম নতুন করে যদি ডিএফএস চলে, তাহলে 6 থেকে তো 1-এর দিকে যাওয়া ট্রাই করবে। তাহলে এই
তাহলে এটা তো ছিল আমার একটা সাব ট্রি, এটা একটা সাব ট্রি ছিল, আর এটা আলাদা একটা সাব ট্রি। তো এই জন্য বলা হচ্ছে যে যদি আমাদের দুইটা ট্রি এর ভিতরে যদি ট্রি বা সাব ট্রির ভিতরে যদি এজ থাকে, তখন আমরা এটাকে বলবো ক্রস এজ। এই এজটাকে বলবো ক্রস এজ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তখন এটার সংজ্ঞা কি হবে? আমরা এখানে হচ্ছে গ্রে নোড থেকে ব্ল্যাক নোডের দিকে এনকাউন্টার করবো। দুটাই কিন্তু গ্রে নোড থেকে ব্ল্যাক নোডে এনকাউন্টার। ফরওয়ার্ড এজেও গ্রে নোড থেকে ব্ল্যাক নোডে এনকাউন্টার, কিন্তু ক্রস এজেও গ্রে নোড থেকেও ব্ল্যাক নোডে এনকাউন্টার। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কি? ডিফারেন্সটা হচ্ছে ফরওয়ার্ড এজে সেম ট্রিতে এজটা হয়, আর ক্রস এজে হচ্ছে সাব ডিফারেন্ট আলাদা, দুইটা আলাদা সাব ট্রি থেকে এজটা হয়। এটা হচ্ছে ডিফারেন্স। যেমন এই ক্ষেত্রে দেখেন, এই যে আমাদের এইখানে আমাদের সিমুলেশনে যেটা ছিল, সিমুলেশনে দেখেন, সিমুলেশনে কিন্তু এই অংশটুকু আগেই হয়ে গেছিল। জি স্যার। তো এটা একটা সাব ট্রি তৈরি করছিল, তো এইখানে এই নোড থেকে পরবর্তীতে কিন্তু আবার নতুন করে ডিএফএস স্টার্ট হয়েছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এজ গুলা গেছে, এইটা এইটা, এগুলো কিন্তু আমাদের হচ্ছে ক্রস এজ হিসেবে তৈরি হয়েছিল। ঠিক আছে? তো এরকম যদি আমরা আরো অনেকগুলো, এখানে কিন্তু অনেকগুলো ক্রস এজ পাওয়া যাবে। যদি প্রত্যেকটা নোডকে যদি আমরা এভাবে সাব ট্রি চিন্তা করি, অনেকগুলো ক্রস এজ কিন্তু আসলে আছে। তো এই জন্য এখানে ব্লু কালার দিয়ে এরকম প্রসেস দেখানো হচ্ছে। সো এটা হচ্ছে ডিফারেন্স, ফরওয়ার্ড এজ এবং ক্রস এজের ডিফারেন্স। সো এইটাকে আমরা কোডে কিভাবে ডিফাইন করব সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করবো, যে আমরা কিভাবে কোন এজ গুলাকে আমরা আহ, কিভাবে আইডেন্টিফাই করব, সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করবো। এটা আইডেন্টিফাই করার একটাই ওয়ে, সেটা হচ্ছে যে আমাদের ওই ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম যে সেভ করে রাখছি, এই জন্য আসলে আমরা ওইগুলা দিয়েই আমরা এইগুলা আইডেন্টিফাই করতে পারি। সো এখন পর্যন্ত যা বললাম সেটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? জি না স্যার। আচ্ছা, তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, ডিএফএসটা স্লাইড আপলোড করে দিলে আপনারা অবশ্যই এটা পড়ে দেখবেন, সুন্দরভাবে পড়ে দেখবেন, নিজে হাতে কলমে সিমুলেট করে দেখবেন। আমাদের যে অ্যালগোরিদমটা ছিল, এই যে এটাকে আপনার নিজেরা একটু ভালোভাবে হাতে কলমে খাতায় এঁকে এঁকে ছবিটা এঁকে কিভাবে কল হচ্ছে সেটা বুঝে বুঝে যদি প্র্যাকটিস করেন, তাহলে অনেক ইজি হয়ে যাবে রিকার্শনটা বুঝতে এবং এটার কনসেপ্টটা বুঝতে। সো অ্যালগোরিদম শুধু এরকম চোখে দেখে পড়লে আসলে হবে না, অ্যালগোরিদমটা আপনি খাতায় হাতে কলমে আঁকতে হবে, ছবি আঁকতে হবে। আপনাদের কোশ্চেন কিন্তু হবে সিমুলেশন বেসড। সো এরকম হাতে কলমে ছবি টবি আঁকতে হবে, সিমুলেশন করতে হবে, কোন নোড থেকে কোন নোডে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ডিসকভার টাইম কত, ফিনিশিং টাইম কত, এগুলো কিন্তু খাতায় হাতে কলমে নিজে নিজে এঁকে এঁকে কাজ করতে হবে। কারণ পরীক্ষাতে আপনাদের এভাবেই আসবে কোশ্চেন গুলো, সিমুলেশন বেসড। অ্যালগোরিদম হয়তো লিখতে দেওয়া হবে না, কিন্তু কিভাবে অ্যালগোরিদমটা রান করে ডিএফএস ট্রিটা তৈরি করতেছেন, অথবা ডিসকভার টাইম বা ফিনিশিং টাইম কিভাবে আপনি ক্যালকুলেট করতেছেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে। সো এইভাবে প্র্যাকটিস করতে হবে।